পান্ডেজি, হ্যাঁ ওটা কি একটা ধোঁয়া উঠছে মনে হচ্ছে? হ্যাঁ, ওখানে একজন সাধু বাবা আস্তানা গেড়েছেন। তাই নাকি? কিন্তু এখানে সাধু বাবার তো ভিক্ষে পাবার কথা নয়। তা অবশ্য ঠিক। তবে আমার মনে হয় ব্যোমকেশ বাবু ওই রামকিশোর বাবুর বাড়ি থেকে সাধু বাবার জন্য সিধে আসে। ও, তা কতদিন হলো উনি এখানে আছেন? তা ওই অধ্যাপক মশাই মারা যাওয়ার বেশ কিছুদিন আগে থেকে। আচ্ছা, চলুন একবার যাওয়া যাক। চলুন। প্রণাম। এরপর ব্যোমকেশ বাবু কি করবেন? রামকিশোর বাবু ওখানে যাবেন না দুর্গটা একবার দেখে যাবেন? না, ভাবছি একবার দুর্গটাই দেখে যাই। বেশ, চলুন। দুর্গের যে ঘরে ঈশানবাবুর মৃতদেহ পড়েছিল, পাণ্ডেজি আমাদের সেই ঘরে নিয়ে গেলেন। ঘরটা ভালো করে ঘুরে দেখলাম। আমাদের কথার মধ্যেই হঠাৎ রমাপতি তুলসী ও গদাধরের খোঁজে উপস্থিত হল। রমাপতির কাছ থেকে জানতে পারলাম ঈশানবাবুর খুনের রাতে সে নাকি অনেকক্ষণ অধ্যাপকের সঙ্গে এই দুর্গের পুরনো ইতিহাস নিয়ে আলোচনা করেছিল। ঈশানবাবু পরের দিন বাকি গল্পটা শেষ করবেন বলে কথা দিয়েছিলেন, কিন্তু সে সুযোগ তিনি আর পাননি। আরও জানা গেল ঈশানবাবু নাকি ডায়েরি লিখতেন। পাণ্ডেজি বললেন সেই খাতা পুলিশের জিম্মায় আছে, সুতরাং আমরা যে কোনো সময় তা দেখতে পারব। রমাপতি চলে গেল, আমরা রামকিশোর বাবুর বাড়ি গেলাম। যার ধন তার ধন নয়, নেপোই মারে তৈ। মণিলাল দুর্গটা নেবে কেন? আমি কি ভেসে এসেছি? দুর্গটা আমি নেব। তুমি নেবে কেন? আমার অধিকার সবার আগে। ওই দুর্গ আমি নেব। আমি ওই দুর্গ মেরামত করে ওখানে বসবাস করব। খবরদার বলছি, আমার মুখের মধ্যে কথা বলবে, চুতিয়ে তার মুখ আমি ছেড়ে ফেলবো। আমার সম্পত্তি আমি যাকে খুশি দিয়ে যাব। আমার সম্পত্তি আমি মণিলালকে দিয়ে যাব। তাতে কার কি? বেয়াদব কোথাকার। আমি তো কিছু চাইনি। আমি তো কিছুই চাইনি। ভেতরে ভেতরে শুধু বাবাকে বশ করেছো। একটা পিঠ পিঠে শয়তান কোথাকার। কি? এত উত্তেজনা আপনার শরীরের পক্ষে ভালো নয়। কথাবার্তাগুলো এখন বরং থাক, পরে আরেকদিন হবে। না ডাক্তার, না। আমি এই সমস্ত ব্যাপার আর বেশি দিন ঝুলিয়ে রাখতে চাইছি না। যত তাড়াতাড়ি পারি আমি সেটেল করতে চাইছি। আরে বাবা, কবে আছি কবে নেই কেউ বলতে পারে না। হিমাংশু বাবু, এই দলিল সম্পত্তি সমস্ত নিয়ে আপনার সঙ্গে আমি অতীতে অনেক আলোচনা করেছি। আপনি সমস্ত কিছু জানেন, সুতরাং সেই আলোচনাগুলো আরেকবার আমি করতে চাইছি না। আপনি যত তাড়াতাড়ি পারেন দলিল রেজিস্ট্রি করেন, ততই মঙ্গল। বেশ, তাই হবে। আজ তাহলে ওঠা যাক। আমিও আজ বরং আসি। নমস্কার। নমস্কার রামকিশোর বাবু। এনারা দুজন আমার বন্ধু, কলকাতা থেকে এসেছেন। আপনার দুর্গ দেখতে চান। আরে আসুন আসুন আসুন, আমার নাম রামকিশোর সিংহ। আপনারা আমার দুর্গ দেখতে এসছেন, এ তো আমার পরম সৌভাগ্য। নমস্কার, আমার নাম ব্যোমকেশ বক্সী, আর উনি হলেন আমার বন্ধু এবং সহকারী শ্রী অজিত বন্দ্যোপাধ্যায়। নমস্কার নমস্কার। আমি শুনলাম যে আপনার এখানে ঈশানবাবু এসেছিলেন এবং সর্পাঘাতে মারা গেছেন। উনি আমার বিশেষ পরিচিত ছিলেন, আমি ওনার ছাত্র ছিলাম। হ্যাঁ, আমার বড় ছেলেও থাকে থাকে সে সমস্ত কথা। ঈশান আমার প্রাণের বন্ধু, বহু ছোটবেলাকার বন্ধু। সেই বন্ধু আমার বাড়িতে এসে অপঘাতে মারা যাবে, বড় লজ্জার বিষয়। এ আমি জীবনেও কোনোদিন ভুলতে পারবো না। আচ্ছা, উনি তো আপনার দাদারও বন্ধু ছিলেন। হ্যাঁ, কিন্তু দাদা তো আজ প্রায় 30 বছর আগে মারা গেছেন। আচ্ছা আচ্ছা, তার মানে এখন আপনার সঙ্গেই ঘনিষ্ঠতা বেশি ছিল আর কি। যাকে, আচ্ছা, ওনাকে মানে এ বাড়িতে আসার আগে আর কে কে চিনতেন? মানে আপনি তো চিনতেনই, আর আর আমার নায়েব চাঁদমোহন চিনত। চাঁদমোহন? কেন, আপনার ড্রাইভার সে তো অনেক পুরনো লোক, সে চিনতো না? হ্যাঁ, বুলাকিলাল তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনত চিনত। আর আপনার বড় ছেলে বোধহয় ওনার ছাত্র ছিলেন। ইয়ে মানে
আচ্ছা, আর একটা প্রশ্নের একটু উত্তর দিন তো। মানে ঈশানবাবুর হাতে একটা মোহর পাওয়া গেছে, তা সেটা উনি পেলেন কোত্থেকে? সেটা তো ভারী আশ্চর্যের ব্যাপার। ঈশানের আর্থিক অবস্থা এমন ছিল না যে তার হাতে একটা মোহর থাকবে বা সে মোহর নিয়ে ঘোরাফেরা করবে। আচ্ছা, এমন কি হতে পারে না যে দুর্গের কোথাও সেটা কুড়িয়ে পেয়েছিল? এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আমাদের পূর্বপুরুষদের বহু সোনাদানা ওই দুর্গে সঞ্চিত ছিল। সেপাইরা যখন লুটতরাজ করতে আসে তখন এক আধটা মোহর এদিক ওদিক ছটকে যাওয়াটা খুব একটা বিচিত্র নয়। আর যদি তাই সত্যি হয় তাহলে ওই মোহর আমারই সম্পত্তি। যদি ওই মোহরটা আপনারই সম্পত্তি হতো তাহলে তো ঈশানবাবু ওটা আপনাকে ফিরিয়ে দিতেন। তার কারণ আমি ওনাকে যতদূর চিনি, উনি অন্যের সম্পত্তি আত্মসাৎ করার লোক নন। তা ঠিক, কিন্তু এটাও তো আপনি স্বীকার করবেন যে অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়। মানে ওই মোহর যখন উনি কুড়িয়ে নেবার চেষ্টা করছিলেন তখনই হয়তো সর্পাঘাতে ও মারা যায়, মানে সময় পায়নি। আচ্ছা, দুর্গে তো বিজলি বাতির ব্যবস্থা নেই, তাহলে ঈশানবাবু কি ওই কেরোসিনের বাতি নিয়ে গিয়েছিলেন? না না, মানে একটা কথা শুনুন, মারা যাবার সপ্তাহখানেক আগে ঈশান আমার কাছ থেকে একটা টর্চ চেয়ে নেয়, কিন্তু মারা যাবার পর ওর সব কিছু খুঁজে পাওয়া যায়, ওই ব্যতিক্রম শুধু ওই টর্চটা। সে কি, টর্চটা গেল কোথায়? আমার বিশ্বাস যে পরের দিন সকালবেলার গোলমালে ওই টর্চটা কেউ সরিয়েছে। তাই নাকি? কে সরাতে পারে? আপনার কাউকে সন্দেহ হয়? না না মনি, এ তোমার ভুল ধারণা। রমাপতি নিলে সে নিশ্চয়ই স্বীকার করত। বেশ, আপনার সঙ্গে আলাপ করে খুব ভালো লাগলো। তাছাড়া ভীষণ সুন্দর জায়গায় আপনি বাড়ি করেছেন, এখানে আসলে আর যেতে ইচ্ছে করে না। বেশ তো, থাকুন না দুদিন। আর দুদিন থাকলেই প্রাণ পালাই পালাই করবে। নেহাত আমরা এখানে থাকি অভ্যেস হয়ে গেছে তাই। বেশ, আপনার আমন্ত্রণ আমার মনে থাকবে। তবে একটা কথা দিতে হবে, আমি যদি আবার আসি তাহলে ওই দুর্গে আমাদের থাকতে দিতে হবে। তার কারণ ক্ষুধিত পাষাণের মতো ওই দুর্গটা আমাকে চেপে বসেছে। না ব্যোমকেশ বাবু, ঈশানের ঘটনার পর কাউকে আর দুর্গে থাকতে দিতে আমার ইচ্ছে হয় না। ঠিক আছে, আসুন, তখন দেখা যাবে আর কি। তার মানে ব্যোমকেশবাবু, আপনার বিশ্বাস যে এই মৃত্যুটা স্বাভাবিক সর্পাঘাতে হয়নি? সেটা এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। কয়েকটা বিষয়ে আমার খটকা লাগছে। মোহরটা এলো কোথা থেকে? টর্চটাই বা গেল কোথায়? রমাপতি সত্যি কথা বলছে তো? আর দুর্গটা সবাই চায় কেন? আর মণিলালকে কর্তা ছাড়া আর কেউ দেখতে পারে না কেন? মণিলালও কিন্তু রমাপতিকে দেখতে পারেন না। সেটা তো খুবই স্বাভাবিক, তার কারণ ওরা দুজনেই রামকিশোর বাবুর আশ্রিত। আসলে কি, এ বাড়িতে কেউ কাউকে দেখতে পারে না, অবশ্য সেটা আমাদের সুবিধে। আচ্ছা পাণ্ডেজি, বংশীধর কতদূর লেখাপড়া করেছিল? আমি তো জানি ম্যাট্রিক পর্যন্ত। অবশ্য পরে ওই বহরমপুরে পড়তে গিয়েছিল, কিন্তু কয়েক মাস পরেই ফিরে আসে। গোলমেলে লাগছে, গোলমেলে লাগছে। হঠাৎ পড়াশোনা ছেড়ে দিল কেন? যেমন ব্যোমকেশবাবু, সত্যি যদি আপনার ব্যাপারটা গোলমেলে লাগে তাহলে খোঁজ নিয়ে দেখতে হবে। খুব একটা অসুবিধা হবে না, মাত্র কয়েক বছর আগেকার ঘটনা তো। ও কলেজে খবর নিলেই জানা যাবে। তবে ব্যোমকেশবাবু, যাই বলুন না কেন, রামকিশোর বাবু কিন্তু তার বন্ধুর মৃত্যুতে খুব একটা শোক টোক পাননি। বরং আমার মনে হলো ওই মোহরটা বাগানোর মতলব। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত। কাঙালের ধন চুরি। আসলে পাণ্ডেজি, আমাদের ওই ঈশানবাবু জিনিসপত্র একটু খুঁটিয়ে দেখতে হবে, তারপর ওই খাতাটাও পড়তে হবে, তারপর ওই দুর্গে গিয়ে জাঁকিয়ে বসতে হবে। আপনি ব্যবস্থা করুন। সে ভালো কথা, কিন্তু দেখুন, ওদের দেওয়া খাবার কিন্তু খাওয়া চলবে না, কারণ বলা তো যায় না কার মনে কি আছে। আমার কিন্তু বিশ্বাস নেই। হ্যাঁ, সে ঠিকই বলেছেন। আচ্ছা, আপনার কি ইকমিক কুকার আছে? হ্যাঁ আছে।
ব্যাস, তাহলে তো ল্যাটা চুকেই গেল। আচ্ছা, আর একটা কথা, আমার কেবলই মনে হচ্ছে যে আমি ওই রামকিশোর বাবুকে কোথায় যেন দেখেছি। কোথায় দেখেছি বলুন তো? না ব্যোমকেশবাবু, রামকিশোর বাবুকে আপনার দেখার কোনো সম্ভাবনাই নেই। হ্যাঁ, এমন হতে পারে যে ওনার মতো দেখতে কাউকে দেখেছেন, এখন গুলিয়ে যাচ্ছে, সেটা হতে পারে। হ্যাঁ, তাও হতে পারে। তাহলে আপনি সব ব্যবস্থা করুন, আমরা কিন্তু 2-3 দিনের বেশি থাকবো না এখানে। ব্যোমকেশবাবু, আপনি বলছেন বটে, আমার কিন্তু ঠিক মনটা সায় দিচ্ছে না। কি জানি, যদি সত্যিই দুর্গের মধ্যে সাপ থাকে তাহলে তো খুব মুশকিল না, মানে কি যে চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমরা হচ্ছি সাপের ওঝা। বেশ, আপনি যখন বলছেন তখন যাই, সব ব্যবস্থা করি গিয়ে। ও ভালো কথা, আমি যাওয়ার পথে একবার অফিস ঘুরে যাচ্ছি, ওখানে আমার মুন্সি আতাউল্লাহ আছে, ও আপনাদের ঈশানবাবু সমস্ত জিনিসপত্র দেখিয়ে দেবে। আরে ডক্টর ঘটক এসে গেছে। আসুন 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 ডক্টর ঘটক, তাও কেমন আছেন বলুন? ভালো। শুনুন, আমি একটা কাজে বেরোচ্ছি, ব্যোমকেশবাবু অজিতবাবু আছেন, একটু গল্প টল্প করুন, আমি এক্ষুনি আসছি। আসুন। কাল আপনাদের সঙ্গে ভালো করে কথা বলার সুযোগ পাইনি, তাই আপনি না আসলে আমরাই যেতাম। বসুন। ধন্যবাদ। বসো আজি। তারপর কেমন আছেন? চলে যাচ্ছে। আচ্ছা ডাক্তার ঘটক, কালকে আমি রামকিশোর বাবুর বাড়িতে বিষয় সম্পত্তি নিয়ে কিছু আলোচনা শুনলাম। আরও শোনার কৌতূহল আছে, যদি আপনার কোনো বাধা না থাকে। না না, বাধা কিসের? রামকিশোরবাবু তো লুকিয়ে কিছু করছেন না। ওনার শরীর হঠাৎ ভেঙে যাওয়ায় উনি ভয় পাচ্ছেন যে হঠাৎ যদি ওনার মৃত্যু হয় তাহলে ওনার বড় 2 ছেলে ওই মামলা মোকদ্দমা করে সম্পত্তি নষ্ট করবে। নাবালক ছেলে মেয়ে দুজনকে হয়তো সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করবে। তাই উনি জীবিত থাকতে থাকতেই সম্পত্তির ভাগ বাটোয়ারা করে দিয়ে যেতে চান। সম্পত্তি 4 ভাগ হবে, 2 ভাগ পাবে ওনার বড় 2 ছেলে, আর বাকি 2 ভাগ উনি নিজের কাছেই রাখবেন। ওনার মৃত্যুর পর ওয়ারিশন সূত্রে গদাই আর তুলসী তার মালিক হবে। বড় ছেলে 2জন আর কিছু পাবে না। আচ্ছা, ওই দুর্গ নিয়ে কি একটা ঝগড়া হচ্ছিল? হ্যাঁ, রামকিশোরবাবু দুর্গটা নিজের কাছেই রাখছেন, আর ওই দুর্গের ওপরই বড় 2 ছেলের লোভ সব থেকে বেশি। আচ্ছা, মণিলালকে দুর্গটা দেওয়ার কথা হয়েছিল কেন? হ্যাঁ, ব্যাপার হচ্ছে রামকিশোরবাবু ওই তুলসীর সাথে মণিলালর বিবাহ স্থির করেছেন। মণিলাল ওনার বড় মেয়েকে বিয়ে করেছিল, মেয়েটি মারা গেছে জানেন বোধহয়। তো কালকে কথায় কথায় রামকিশোরবাবু বলছিলেন যে ওনার মৃত্যুর পর বসত বাড়ি পাবে গদাই আর মণিলাল দুর্গ। মণিলাল মানেই তুলসী, মণিলালকে আলাদা করে কিছু দেওয়া হচ্ছে না। আর তাইতেই এই বংশী আর ওই মুরলী ঝগড়া শুরু করে। ও আচ্ছা, কিন্তু তুলসীর তো বিয়ের দেরি আছে, মানে ওর বয়সই বা কত? হ্যাঁ, আধুনিক মতে বিয়ের বয়স হয়নি বটে, কিন্তু তুলসী আর ছোটটি নয়। রামকিশোরবাবু শিগগিরই ওদের বিয়ে দেবেন। তাছাড়া ওনার যদি হঠাৎ মৃত্যু হয় তাহলে ওই নাবালক ছেলে মেয়ে দুটিকে দেখাশোনা করবার জন্য একজন নির্ভরযোগ্য অভিভাবক তো দরকার নাকি? আর তাছাড়া রামকিশোরবাবু বড় 2 ছেলের ওপর বিন্দুমাত্র আস্থা রাখেন না। হ্যাঁ, আমিও যতদূর দেখেছি আস্থা রাখবার কোনো কারণও নেই। আচ্ছা, মণিলাল মানুষটি কেমন? ঠান্ডা মাথার লোক। ওই মণিলালের ওপরই রামকিশোরবাবু ভরসা করেন সব থেকে বেশি। তবে ডাক্তার ঘটক, বলুন। আপনার রুগী সম্পর্কে কিন্তু আপনি একটু সাবধানে থাকবেন। রুগী? কোন রুগী? রামকিশোর বাবু, বিশেষ করে দলিল রেজিস্ট্রি করার আগে। ডাক্তার ঘটক চলে গেলে আমরা গুদাম ঘরে গিয়ে ঈশানবাবুর জিনিসপত্র দেখলাম। বিছানা, তোশক, বালিশ, ব্যোমকেশ সব কিছু পরীক্ষা করে কিছুই পেল না। অবশেষে মুন্সিজি সোনার মোহরটা দেখালেন। ব্যোমকেশ উল্টে পাল্টে দেখল, তাতে ফার্সি ভাষায় লেখা আছে নবাব আলীবর্দী খাঁর আমলের ছাপা, তারিখ নেই। মুন্সিজি ফার্সি ভাষা জানেন, সেই কারণে আমাদের সুবিধে হয়েছে। এরপর ব্যোমকেশ টিনের তোরঙ্গটি ঘেঁটে একটি পাতলা খাতা বার করলো। পড়ো শুনি। পড়বো? পড়ো। খুবই অস্পষ্ট লেখা, চেষ্টা করছি। হ্যাঁ। রাজা জানকীরাম খেতাব পাইয়া কিছুকাল বিহার শাসন করিয়াছিলেন এবং প্রভূত ধনসম্পত্তি উপার্জন করিয়াছিলেন। জানকীরামের বংশধরদের স্বভাব ছিল টাকা হাতে আসিলেই তাহা স্বর্ণে রূপান্তরিত করিয়া রাখা। এইভাবে রাশি রাশি মোহর সঞ্চিত হইয়াছিল। বাহ, তারপর? হঠাৎ দেশে আগুন জ্বলিয়া উঠিল, সিপাহী বিদ্রোহের আগুন।
রাজারাম খবর পেলেন যে একদল সিপাহী দুর্গ লুট করিতে আসিতেছে। তিনি সম্পত্তি রক্ষার জন্য প্রস্তুত হইলেন। উপযুক্ত পুত্র জয়রামের সঙ্গে পরামর্শ করে স্ত্রী, পুত্র, পরিবারের সদস্যদের জঙ্গলের মধ্যে সাঁওতাল পল্লীতে পাঠাইয়া দিলেন। কেবল পুত্র জয়রাম সহ রাজারাম দুর্গে রইলেন। দুজনে মিলে সোনা লুকাইতে লাগিলেন। 3 দিন পরে ফিরিঙ্গি নায়কের অধীনে একদল সিপাহী দুর্গ আক্রমণ করিল। তাহারা পালাইতে পারিলেন না। তারপর দুর্গের মধ্যে কি হইল কেহ জানে না। সিপাহীরা চলিয়া গেলে রাজারাম ও জয়রামকে কিন্তু ইহলোকে আর কেহ দেখিল না। অতঃপর প্রায় 60 বছর এই বংশের ইতিহাস অন্ধকারে আচ্ছন্ন। তারপর এই বংশের 2 যুবক আবার মাথা তুলিলেন, রাম বিনোদ ও রাম কিশোর সিংহ, 2 ভাই। আচ্ছা, রামকিশোর প্রাচীনকালের পৈতৃক সম্পত্তি পুনরায় ক্রয় করিয়া দুর্গের পাশে দ্বিতীয় চূড়ায় গৃহ নির্মাণ করিয়া রইলেন। বাহ, তো দারুণ ব্যাপার গো। হ্যাঁ, তার মানে রমাপতি মিথ্যে গল্প বলেনি। হ্যাঁ, শোনো তারপর কি লেখা আছে। রাম বিনোদের কাছে তাহার বংশের ইতিহাস শুনিলাম। তার বিশ্বাস সিপাহী যুদ্ধের সময় লুটেরা বোধহয় সঞ্চিত ধনরত্ন লইয়া যাইতে পারে নাই। রাম বিনোদ বাঁচিয়া নাই। আমার একমাত্র অকৃত্রিম বন্ধু চলিয়া গিয়াছে। সে কি ভয়ঙ্কর মৃত্যু! দুঃস্বপ্নের মতো সে দৃশ্য আমার চোখে লাগিয়া আছে। এরপর কি, তো কয়েকটা পাতা ফাঁকা। এই যে, হ্যাঁ, তার মানে ওই রাম বিনোদের মৃত্যুর পর কিছুকাল এই খাতাটা ব্যবহার করা হয়নি। আচ্ছা, তারপর কি লেখা আছে দেখি। বংশীধর এক মারাত্মক কেলেঙ্কারি করিয়াছে, তাহাকে বাঁচাইবার চেষ্টা করিতেছি, হাজার হোক রাম বিনোদের ভ্রাতস্পুত্র। আবার এখানটায় কিছু নেই। এখানে আমাকে কেউ ভয় দেখাইয়া দুর্গ হইতে তাড়াইবার চেষ্টা করিতেছে। বংশীধর, আমি কিন্তু সহজে দুর্গ ছাড়িব না। ধনানর জয়র্ধম, ধনানর জয়র্ধম। মানে ধন উপার্জন করহ, ধন উপার্জন করহ। হ্যাঁ, আসলে কি হয়েছে, মোহরের গন্ধ পেয়ে বোধহয় স্নায়ুমণ্ডলী উত্তেজিত হয়ে গিয়েছিল আর কি। যাই হোক, আবার লেখা আছে, যদি আমি বা জয়রাম বাঁচিয়া না থাকি, আমাদের তামাম ধনসম্পত্তি, সোনা দানা মোহনলালের জিম্মায় গচ্ছিত রইল। মোহনলালের জিম্মায়? লেখাটা ফার্সিতে লেখা আর তলায় বাংলা তর্জমা করা আছে। তার নিচে লেখা আছে মোহনলাল কে। তার মানে মৃত ব্যক্তি ভালো ফার্সি জানতেন। লঙ্কেশ, কি বুঝছো? বুঝছি যে হত্যার মোটিভ পাওয়া গেল, সেই আদি এবং অকৃত্রিম মোটিভ, টাকা। পাণ্ডেজি এসে বললেন, রামকিশোরবাবু গোড়ায় গোলমাল করলেও পাণ্ডেজির চাপে আমাদের দুর্গে থাকার ব্যাপারে রাজি হয়। পাণ্ডেজি সাপ বিশেষজ্ঞ আর্দালি সীতারামকে আমাদের সঙ্গে জুড়ে দিলেন। ব্যোমকেশের মুখে সব কথা শুনে পাণ্ডেজি উত্তেজিত। মোহনলালকে? তারপর আমরা দুর্গের উদ্দেশ্যে রওনা দিলাম। সীতারাম আমাদের কাজের লোক সেজে সব জিনিসপত্র গুছিয়ে নিল। প্রথমে গৃহস্বামী রামকিশোরবাবুর সঙ্গে সৌজন্যমূলক কথাবার্তার পর আমরা সন্ধে নাগাদ দুর্গের নির্দিষ্ট ঘরের দিকে এগোলাম। রামকিশোরবাবু তার জামাই মণিলালকে আমাদের সঙ্গে পাঠালেন। আমি যে ডিটেকটিভ, এই কথাটা রামকিশোরবাবু জানলেন কি করে? আগে আমি বলেছি ওনাকে। আমার তো আপনার নাম জানাই ছিল, তো আমি যখন কর্তাকে বলি, কর্তা তো দারুণ উত্তেজিত হয়ে পড়েন। তবে আপনারা দুর্গে থাকবেন শুনে উনি খুব ঘাবড়ে গেলেন। কেন? না, এখানে তো কিছুদিন আগেই একটা দুর্ঘটনা ঘটে গেল। হ্যাঁ, বুঝেছি। আপনাদের ধারণা যে আমাদেরকেও সাপে কামড়াবে। আচ্ছা, আপনার স্ত্রীরও তো সর্পাঘাতে মৃত্যু হয়েছিল। আগে হ্যাঁ, এই অঞ্চলে দেখছি অনেক সাপ আছে। আমি নিজে কখনো চোখে দেখিনি। একটা
একটা কথা আমার খুব জানতে কৌতূহল হচ্ছে, আপনারা পুলিশের লোক তাই জিজ্ঞাসা করছি। ঈশানবাবুর মৃত্যু সাপের কামড়েই হয়েছিল তো? কেন, আপনার কি এ বিষয়ে কোনো সন্দেহ আছে? আগে না, কিছুই তো বলা যায় না। তবে আপনার কি মনে হয় মনিলাল বাবু, মানে সাপ ছাড়া আর কি হতে পারে? আগে না না, সাপই হবে। আমি তো নিজে ওর পায়ের দাঁতের দাগ দেখেছি, যেমনটা নাকি আমার স্ত্রীর পায়ে ছিল। আচ্ছা, আজকে আমি চলি। কর্তাকে একা রেখে এসেছি তো, ওর শরীরটা ভালো নেই। আমি কাল আবার আসবো। হ্যাঁ, বেশ বেশ। যাক, ব্যোমকেশ বাবু, ওই টর্চটা আপনারা রাখুন, কাজে লাগতে পারে। বেশ। আর ভালো কথা, ও সীতারাম, আগে হুজুর। তুমি রান্না চাপিয়ে দাও, বুঝলে? আর শোনো, চারিদিকের কি খবর? হ্যাঁ হুজুর, এই কিল্লাটার চারিদিকে আমি ঘুরে ফিরে দেখেছি হুজুর, এই সাপ নেই হুজুর। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। আর কিছু? আর হ্যাঁ হুজুর, এই কিল্লায় ঢোকার একটাই মাত্র রাস্তা, সেটা হচ্ছে ওই সিঁড়ি। আর কোনো পথ নেই হুজুর। বাহ, শোনো, আমি এখন চললাম। আর এনারা রইলেন, তুমি একটু চোখ কান খোলা রেখো, কেমন? হ্যাঁ হুজুর। চলি, হ্যাঁ। আসি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।